নমস্কার, আপনাদের সকলকে স্বাগত মুখোমুখি অনুষ্ঠানের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। প্রত্যেক রবিবার সন্ধ্যে 7টার সময় মুখোমুখি অনুষ্ঠানে টেলিভিশনের পর্দায় আপনারা তো অবশ্যই চোখ রাখেন, ডিজিটাল মাধ্যমে আমাদের যে ডিজিটাল প্ল্যাটফর্মগুলি রয়েছে সেগুলিতেও অবশ্যই সপ্তাহের অন্য সময় মাঝমধ্যখানেও হয়তো চোখ রাখেন। মুখোমুখি অনুষ্ঠানে আমরা এমন কয়েকজনের সামনাসামনি হই যারা এই সমাজের সামনে দাঁড়িয়ে আমাদের লিড করছেন। আমাদের সেটা হতে পারে রাজনীতির ক্ষেত্রে, সেটা হতে পারে সাহিত্যের ক্ষেত্রে, সেটা হতে পারে শিক্ষা জগতের ক্ষেত্রে, সেটা হতে পারে ব্যবসার ক্ষেত্রে, কিংবা সেটা হতে পারে চলচ্চিত্রের ক্ষেত্রে, কিংবা সমাজ কল্যাণের ক্ষেত্রে। আজকে আমাদের সঙ্গে এমন একজন মানুষ, যে মানুষটির সঙ্গে তার পরিচয় দিতে গেলে বলতে হবে অবশ্যই তিনি চলচ্চিত্রের মানুষ, চলচ্চিত্র জগতের মানুষ। তার আরও অনেক পরিচয় রয়েছে। সেই পরিচয়ের মধ্যে অবশ্যই তিনি একজন কবি। তার কবিতা আমি অন্তত আমার প্রিয় একজন কবি এই সময়ের। এবং সেই সঙ্গে সঙ্গে তার সমাজের জন্য করা কাজ, অর্থাৎ সমাজ কর্মীও তিনি একজন। এবং সেই সঙ্গে সঙ্গে আরও অনেক বর্ণ রয়েছে তার পরিচয়ের মধ্যে। এই প্রচুর বর্ণময় একজন মানুষ তিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, শতরূপা সান্যাল। নমস্কার, স্বাগত জানাই দিদি। নমস্কার। আমি একটুখানি চশমাটা খুলছি, তার কারণ হচ্ছে এই মুহূর্তে যখন শতরূপাদির বাড়িতে এসে হাজির হয়েছে আমরা, সেই জায়গায় চলছে কেবল ফল্ট। কিন্তু তার মধ্যেও এই প্রচণ্ড গরমের মধ্যেও সময় দিয়েছেন দিদি আমাদের সঙ্গে কথা বলবার জন্য। আজকের এই মুখোমুখি অনুষ্ঠানটা একদম প্রথাগত, যেরকম আমরা স্টুডিওর মধ্যে মুখোমুখি অনুষ্ঠানে এসে হাজির হই আপনাদের কাছে, ঠিক সেই রকমটা নয়, একটু অন্যরকম। তার কারণ আমি একদম শুরু করব এমন একটা জায়গার থেকে, যে জায়গাটা শুরু হচ্ছে বর্ধমানের মেয়ে। বর্ধমানের মেয়ে বলতে গেলে ব্যাপারটা হচ্ছে আমি কলকাতার মেয়ে, আমার জন্মটা হয়েছে বর্ধমানে। হ্যাঁ, আমার ঠাকুরদা একটা বাড়ি করেছিলেন বর্ধমানের নতুন পল্লীতে। তো আমার মা যখন আমাকে জন্ম দেবেন, তো সেই সময় মানে নর্মালি কি হয়, মেয়েরা সন্তান জন্ম দেওয়ার জন্য বাপের বাড়িতে যায়, কিন্তু আমার মায়ের সেই অর্থে তখন কোনো বাপের বাড়ি ছিল না। মানে এমন একটা মানে দেশভাগ, আমার দাদু সেই সময় অন্ধ, মানে এরকম অনেকগুলো মানে বিপর্যয় গেছে পরিবারের উপর দিয়ে, যে কারণে আমার জন্মটা বর্ধমানে নির্ধারিত ছিল আর কি। তো সেই জায়গা থেকে আমি যখন লিখি মাই বার্থ প্লেস বর্ধমান, আমার ভালো লাগে, কারণ বর্ধমানের যে ঐতিহ্য, তার যে ইতিহাস, এবং বাংলা তথা ভারতের ইতিহাসে বর্ধমানের যে একটা সাংঘাতিক রকমের অবদান রয়েছে, জায়গা রয়েছে, এইসব কারণে আমার ভাবতে বেশ ভালো লাগে। একদমই মানে কি বলবো, এটা বোধহয় মানে বাই চান্স এরকমটা হয়ে গেছে যে গত সপ্তাহে আমাদের সঙ্গে যিনি অতিথি হিসেবে ছিলেন তাঁরও রুট বর্ধমানে, ডক্টর ইমানুল হক। কিন্তু বিষয়টা হচ্ছে যে শতরূপাদির আরও একটা পরিচয় রয়েছে, সেই পরিচয়টার কথা বলবো। আর সেই পরিচয়টার সঙ্গে সঙ্গে মানে তিনি একজন চিকিৎসক, এটা সকলেই জানেন। বিসিকেভি, যার সাথে আমার একটা ওতপ্রোত যোগাযোগ ছিল এক সময়, অর্থাৎ বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, সেখান থেকে তিনি গ্র্যাজুয়েট হন এবং পরবর্তীতে ডাক্তার। পশুদের ভালো থাকার জন্য শতরূপাদির কাজ। এবং সেই সঙ্গে সঙ্গে আরও একটা বিষয়, এটাও রুট, সেটা হচ্ছে শতরূপাদির পিতা শ্রী তরুণ সান্যাল, আমাদের জগতের মানুষ, আমাদের জগতের স্টলওয়ার্ড। এবং তিনি মানে প্রবাদ প্রতিম একজন সাংবাদিক। তার কথা, তার লেখা, সাংবাদিক ঠিক তো বলা যায় না, তিনি ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্সের মানুষ, তাকে সমাজতাত্ত্বিক বলতে পারি। রাজনীতির ক্ষেত্রে তিনি লেখক, কবি, এই পরিচয়গুলো তো মানে সবাই জানে। হ্যাঁ, মানে কারণ পুরস্কারগুলো দিয়ে সেই জায়গাগুলো হয়। কিন্তু আমি যেভাবে আমার বাবাকে দেখি, একেবারে সমাজতাত্ত্বিক একজন মানুষ, মানে তত্ত্বগতভাবে যে সমাজ কোন দিকে যাচ্ছে, কোন দিকে যাবে এবং কোথা থেকে এসেছে, এই বিষয়গুলো তিনি চর্চা করতেন। এবং তার যে একটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ছিল, যেখান থেকে আমার বাবাকে সবাই বলতো চলমান বিশ্বকোষ। তার কারণ মানে শুধু বঙ্গ সাহিত্য নয়, বাংলা সাহিত্য, ভারতীয় অন্যান্য ভাষার সাহিত্য, ইংরেজি সাহিত্য, সারা পৃথিবীর ইতিহাস, সমাজতত্ত্ব, অর্থনীতি, এইগুলো সবগুলো ছিল আমার বাবার একেবারে, যেগুলো মাথার মধ্যে সুন্দর ছবির মতন। মানে আমি যখন বাবাকে জিজ্ঞেস করতাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়
এই সময় এই ঘটনাটা ঘটছে, মানে এই সময় এই ঘটনাটা ঘটছে সেটা তুমি কিভাবে দেখছো সেটা বলার সঙ্গে সঙ্গে বাবাই তখন বলতেন যে আমি না দেখতে পাই ওই সময় তখন ধর ফ্রান্সে একটা ঘটনা ঘটছে, সেই সময় আমেরিকাতে কি ঘটছে, সেই সময় ভারতবর্ষে কি ঘটনা ঘটছে, সেই সময় শ্রীলঙ্কায় কি ঘটছে, অর্থাৎ কোন ঘটনাটা ঘটার পরিপ্রেক্ষিতে কোন ঘটনাগুলো ঘটবে, এই যে এটাকে আমি বলতে চাইছি যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, যে জিনিসটা হয়তো মানে এটা এক ধরনের দূরদৃষ্টিও বলা যায়, কিন্তু দূরদৃষ্টির জায়গাতেও মানুষের অনেক সময় অনেক ভুল হয়। কাজেই আমার বাবারও মানে কোথাও কোথাও তো বিশ্বাস, ভিশন এবং পথ চলায় কোথাও কোথাও হয়তো ভুল হয়েছিল। এখন আমার গত 15 বছর ধরে যেই ভাবনা চিন্তাগুলো আসে তাতে আমার মনে হয় যে মানে অব্যর্থ, অমোঘ, অনিবার্য বলে আসলে কিছু হয় না, সেখানেও অনেক ইপস অ্যান্ড বাটস থাকে। বিখ্যাত পিতার সন্তান, এবং সেই সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস শতরূপাদির কতজন মানে খুব ঘনিষ্ঠ যারা তারা জানেন, সেটা হচ্ছে শতরূপাদি আকাশবাণী কলকাতার একজন সঙ্গীত শিল্পী। এটা অনেকে জানেন না, আজকে আমাদের দর্শকদের আমি একটুখানি জানিয়ে রাখতে চাইছি। এবং একসময় বোধহয় আকাশবাণীর যে ওই অ্যাওয়ার্ড কমিটিটা ছিল সেটাতে হ্যাঁ, অ্যাওয়ার্ড কমিটি না, সেটা ওটা অবশ্য খুব অল্প সময়ের জন্য। সেটা হচ্ছে এই যেমন আমাদের ন্যাশনাল অ্যাওয়ার্ড বলি না, রজত কমল, স্বর্ণকমল যে পুরস্কার হয় সিনেমার ক্ষেত্রে, সেই রকম আকাশবাণীরও এরকম একটা পুরস্কার আছে যেটা হচ্ছে রাষ্ট্রীয় পুরস্কার। তো সেইটা কোনো একবার আমি জুরি বোর্ডে ছিলাম, তো সেটা আমার একটা সুন্দর অভিজ্ঞতা হয়েছিল এই অবধি। কিন্তু এটা আমি খুব নিয়মিতভাবে করেছি এমন না, কিন্তু আমি নিয়মিতভাবে গান করতাম। আকাশবাণীতে আমি রজনীকান্তের গান গাইতাম, কিন্তু আমার শিক্ষা ছিল ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীত এবং রবীন্দ্রসঙ্গীত। আমি শিখেছিলাম, আমার গুরু ছিলেন মায়া সেন, তারপর আমি গীতবিতানে গান শিখি, তার পরবর্তীকালে আমি শ্রীকান্ত বাগড়ির কাছে গান শিখেছি। আর আমার সবচেয়ে বেশি সময় ধরে যার কাছে শিখেছিলাম তিনি হচ্ছেন যামিনীনাথ গঙ্গোপাধ্যায়। তো এরকমভাবে মানে একটি ডকুমেন্টারিও করেছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, হ্যাঁ। আমি আমার জীবনের প্রথম যে ডকুমেন্টারিটা আমি করি সুরের গুরু, সেটা আমি আমার গুরুজিকে নিয়েই করেছিলাম। ঠিক 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 ঠিক, অনেক ডকুমেন্টারি রয়েছে, অনেক। আমি এবার একটু ফিল্মের কথায় চলে আসবো। অবশ্যই 1998-তে প্রথম পূর্ণ দৈর্ঘ্যের ছবি অনু, তাই তো? এবং সেটা বেশ আলোড়ন ফেলে দিয়েছিল বাংলা ছায়াছবির জগতে। এবং তারও আগে মানে শুরুটা তো আর 1998-তেই হয়নি, আরও আগের থেকে হয়েছে। দীর্ঘদিন ধরে কাজ করেছেন ছোট স্বল্প দৈর্ঘ্যের ছবি, পূর্ণ দৈর্ঘ্যের ছবি প্রথম 1998-তে। আমি একটা জিনিস দেখছিলাম শত্রুপাতি, সেটা হচ্ছে 98 থেকে মাঝখানে একটা চাকমা যে ছবিটি, সেই ছবিটি যদি আমি সরিয়ে রাখি তাহলে পূর্ণ দৈর্ঘ্যের ছবি খুব বেশি নয়, কিন্তু 2015-তে লাস্ট যেটা অন্য অপালা। এই যে ছবির যে আমি একদম শুরু করবো 1998 দিয়ে, ছবিটা কিভাবে মানে শুরুটা না, শুরুটা যেটা হচ্ছে আমি প্রথম ছবি যেটা করি সেটা আমি আমার নিজের গল্পের এবং নিজের চিত্রনাট্য নিয়ে এই ছবিটি করেছিলাম। ছবিটার নাম, গল্পটার নাম অনন্যা ছিল, কিন্তু সেই সময় এই যে নাম রেজিস্ট্রেশন করতে হয় তো অনন্যা নামটা না পাওয়াতে গল্পে যে চরিত্রটা অনু বলে তাকে ডাকছিল, সেই হিসেবে অনু নামটা আমরা পাই। তো অনু আমার প্রথম ছবি। তার পরবর্তী অনু ছবিটা বিক্রি হয়ে দিয়ে যে টাকাটা এসেছিল সেটা দেওয়ার সঙ্গে সঙ্গে আততায়ী বলে আরেকটি ছবি আমি করি। অনু আততায়ী ঘাড়ে ঘাড়ে হয়েছিল, তার পরপরই মানে ওই সময় পরপর 4 বছরে আমি 4টে ছবি একদম নিয়মিতভাবে করেছিলাম। অনু, আততায়ী, তান্নাবি ফিরতি যেটা হচ্ছে চাকমা ভাষার ছবি, এবং তারপরে কালোচিতা। কালোচিতার পরে আমার একটা গ্যাপ পড়ে যায়, যে সেই গ্যাপটার যে পড়েছিল সেই সময়টাতে আসলে আমার বাচ্চারা দুজনেই খুব ছোট ছিল। আমার ওই একটি ছবি করে সারা বছর ধরে, এখন খুব বিখ্যাত, তারা অনেক বড় হয়ে গেছে, কোনো বাচ্চা নেই। তো যাই হোক, সেই সময় আমার তো উপার্জন করা দরকার ছিল, যার জন্য আমি তখন ছোট ছোট অনেক ছবি করি, মানে অনেক টেলিফিল্ম, অনেক অ্যাওয়ারনেস ছবি, অনেক স্বল্প দৈর্ঘ্যের ছবি, অনেক ডকুমেন্টারি করি। এবং সেই ছবিগুলো এটা একটা প্যাশনের জায়গা, যেমন তেমনি আমার তো সিঙ্গেল মাদার হিসেবে আমার শিশুদের দায়িত্ব নেওয়ার একটা ব্যাপার ছিল। তো সেই কারণে তখন আমি মানে একটা ফিচার ছবির জন্য যেমন অনেকটা সময় অপেক্ষা করতে হয়। অপেক্ষা করা মানে সেখানে পশ্চিমবাংলায় আমরা যেভাবে ছবি করি লোকজন তার গ্ল্যামারটুকুনি দেখে, কিন্তু সেখানে মানে আমরা টাকা পয়সাটা কমই পাই। তো সেইটার উপর রান্নাঘরটা খুব বেশি দেখা তো যায় না, না আমরা সাধারণ মানুষ দেখতে পাই না রান্নাঘরটা। সেই জন্যই ওই একটি ছবি করে, বছরে একটি ছবি করে সংসার চালানো খুবই দুষ্কর। যারা সুপার ডুপার হিট ছবি করেন তাদের কথা অন্য, কিন্তু আমি তো সেরকম রাস্তাটা বাছিনি। কয়েকশো কোটি ঘরে লাভ করেন, হ্যাঁ না, সেটা পশ্চিমবাংলায় করে না, যারা বলে মিথ্যে কথা বলে, সেটা হয় না, অত বড় বাজারই নেই এখানে। তো যাই হোক,
তো সেই সময় আমি মাঝখানে, যার ফলে একটা লম্বা গ্যাপ পড়েছিল, কিন্তু আমার ভেতরে ভেতরে না একটা কষ্ট হচ্ছিল যে আমি বড় ছবি করতে পারছি না, এবং বড় ছবির জন্য তখন আমি যে চেষ্টা করিনি তা নয়, কিন্তু সামহাও হয়নি। এটা হয়, এটা ট্যালেন্টেড মানুষদের কষ্ট, যদি প্রকাশিত না হয় হ্যাঁ তাহলে হ্যাঁ, সেটা তো সমস্যা হতেই হয়। থাকে, হ্যাঁ, কারণ ভেতরে তো মানে নানা ধরনের ভাবনা চিন্তা, নানা ধরনের শৈল্পিক প্রকাশ, তা তো একদম ধরো মানে বোমার মতো বিস্ফোরিত হতে চাইছে, কিন্তু বোমা তো দূরস্থান, একটা ছোট্ট বাবল ফোটানোর মতন করেও আমি কিছু করতে পারছি না, এটা ভীষণ কষ্টকর। তো যেটা ধরো আমি বলি যে তারপরে আমি পরপর আবার 3-4টে ছবি করলাম। আমি তবুও বসন্ত করলাম, আরেকজন পরিচালকের সঙ্গে মিলে ওয়ান্স আপন এ টাইম ইন কলকাতা করলাম, অন্ধকারের নদী বলে একটা ছবি করলাম যা কেউ দেখেনি, তারপরে করলাম অন্য অপালা। এর যে এই 2015, এবং তার আগে বললাম যে ওই ফেজটাতে আমি যত ছবি করেছি, আমার বায়োডেটা দেখলে দেখবো মানে 100-র উপর ছবি করেছি আমি সেই সময়, মানে মিউজিক ভিডিও। হ্যাঁ হ্যাঁ, সে বলতে পারবেন, আমি নিজেই ভুলে যাই। আচ্ছা, তারপরে যেটা হলো এবার 2015 পরে আবার আমার একটা গ্যাপ পড়লো, এবং এই যে গ্যাপটা যে পড়লো তার কারণটা হচ্ছে আমি ঠিক যেভাবে পছন্দসই কাজটা করতে চাই সেই জিনিসটা করে উঠতে পারছিলাম না। তো সম্প্রতি আমি, এবং এখানে আরেকটা ব্যাপারও আছে যেটা এই যারা দর্শক তারা কোনোদিন জানতে পারবেন না, যারা এখন তো সংবাদপত্র পড়ার লোকজনও কমে গেছে, সংবাদপত্র সার্কুলেশনও কমে গেছে, সবটাই এখন খুব ডিজিটাল মিডিয়া নির্ভর হয়ে গেছে, এবং সেখানে ডিজিটাল মিডিয়াও তারা ঠিক করে নেয় কতটুকুনি এবং কাদেরকে ফোকাস করবে। সুতরাং যেটা খুব গুরুত্বপূর্ণ, সমস্যা আছে শতপতি, সেটা হচ্ছে ডিজিটাল মিডিয়াতে অনেক সময় এরকমটাও হয় যে হয়তো চিত্রাঙ্গদা বা রীতাভরির নামে কিছু একটা বলবার দরকার, তাই আপনাকে টেনে আনা হলো। ডিজিটাল মিডিয়ার মানে যেটা মানে কি বলবো হেডলাইন করা হয়, সেই হেডলাইনটা অনেক সময় ভুল খবর। না না, একদমই যেভাবে হচ্ছে মানে মানুষকে দেখানো হচ্ছে সেটা দেখুন এরপরে এটা কি হওয়াতেই- সাংঘাতিক হলো, হ্যাঁ, ঠিক। সাংঘাতিক যে হলো ভেতরে কিছুই হলো না, খবরের পর্বতের বিস্ফোরণ হওয়াতে এটা একটা সমস্যা হয়েছে, হ্যাঁ আমাদের সমস্যা। এবং আরেকটা জিনিস যেটা মানে প্রাসঙ্গিকভাবে এলো বলেই বলছি, যে ডিজিটাল মিডিয়া তুচ্ছকে বিশাল করে, বিশালকে তুচ্ছ করে, এবং সেই কারণে কোন জিনিসটা গুরুত্বপূর্ণ, কোন জিনিসটা সামাজিকভাবে এই যে একটা বিবর্তন হয়েছে, এই বিবর্তনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই অনেক জিনিসকেই তলানিতে ফেলে রেখে দেয়, যার ফলে হঠাৎ করে দেখা যায় যে যে জিনিসটা কিছুই ছিল না সে হঠাৎ করে বড় হয়ে একটা খবর হয়ে দাঁড়াচ্ছে। মানে কোন খবরটা বিক্রি হবে আর কোন খবরটা বিক্রি হবে না, এই খাওয়ানো হবে, এই একটা জায়গা থেকে এমনকি বড় মিডিয়াগুলোর ক্ষেত্রে বা সোকল্ড যেগুলো পপুলার মিডিয়া সেইগুলোতেও আমি দেখতে পাই, যেগুলো তাতে হচ্ছে ধরো সেখানে ক্রমশ কিছু মানুষকে না সেলিব্রিটি কোটানকোট তৈরি করা হয়। অর্থাৎ ধরো তুমি একজন শিক্ষক, তোমাকে প্রত্যেকদিন টেলিভিশনে ডেকে আনা হচ্ছে কিছু একটা বিষয়ে মতামত দেওয়ার জন্য, তুমি কোনোদিন কোন খাবার খাওয়া উচিত নয় সেটা নিয়েও বলছো, কোন দিন ধরো তুমি সাহিত্য নিয়ে বলছো, কোনো দিন তুমি রাজনীতি নিয়ে বলছো, কোন দিন তুমি অর্থনীতি নিয়ে বলছো, তো তোমার সাবজেক্টটা হয়তো পরিবেশ, তুমি অন্য সব বিষয় নিয়ে বলছো, এবং এইভাবে কি হচ্ছে, কেউ ধরো সাহিত্যিকের তো সবচেয়ে বড় জায়গা রয়েছে, তার কাছে সারা দুনিয়াটাই তার সাবজেক্ট, সুতরাং তার একটা মানে তার কথা আমি শুনতে রাজি আছি, কিন্তু যে ধরে নাও শুধুমাত্র স্বাস্থ্য নিয়ে যার পড়াশুনো, তার কাছ থেকে যদি আমাকে শুনতে হয় যে বিজ্ঞান, সমাজতত্ত্ব কিংবা ধরো ফিজিক্স, ইঞ্জিনিয়ারিং, এটা টু মাচ, কিন্তু এইগুলো তো আমি মানতে পারি না, কারণ আমি না ধান চাল দিয়ে পড়াশোনা করিনি, কষ্ট করে পড়াশুনো করেছি একটি আলোকপ্রাপ্ত প্রগতিশীল মানে কি বলবো শিক্ষিত পরিবারের মানুষ আমি, তো সেই জায়গা থেকে মানে শিক্ষিতর কথা অনেকটা ভাবতে হলো, কারণ এটা আবার কাউকে না আঘাত করে ফেলি, তো সেই জায়গা থেকে এসেছি, তো সুতরাং শিক্ষাটাই হচ্ছে মানে মূল জায়গা, ওটার বাইরে কিছু হয় না। তারপরে যেটা হয় কি, সেটা হচ্ছে আমার নিজস্ব দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে, নিজস্ব দৃষ্টিভঙ্গি যখন তৈরি হয়েছে, আমি তো প্রাণী চিকিৎসক, আমি পড়াশোনা করেছি সেইটে, আমি গান শিখেছি, সুতরাং সেখানে আমি মানে সঙ্গীতের একটা মানুষ বলা যেতে পারে, আমি লেখালেখি চর্চা করেছি, তাই আমি সাহিত্যিক, তাই কি কথাটা হচ্ছে, আমি যখন সিনেমা বানাতে এলাম তখন আমি কিন্তু এই সমস্ত পরিচয়গুলো সঙ্গে করেই নিয়ে এলাম, তাহলে আমি এমন একজন মানুষ যার সঙ্গে আমার এই যে আমি যে প্রথমেই বললাম আমি ধান চাল দিয়ে লেখাপড়া করিনি, প্রত্যেকটা জিনিস আমায় কষ্ট করে শিখতে হয়েছে, শুধু তাই না মানে পরিবারে সংসারে মেয়েদের কত রকম অসুবিধার মধ্যে দিয়ে যেতে হয় আমি শুধু থিওরিটিক্যালি পড়িনি, একটা আলোকপ্রাপ্ত পরিবারের অত্যন্ত আদরের মেয়ে, তারপরে আমি যে পরিবেশের মধ্যে পড়েছি, তারপরে যে জায়গাগুলো দিয়ে দেখেছি, সেখানে আমার চোখের সামনে অনেক তৈরি হওয়া
বা শেখা, সাহিত্য থেকে পড়া বহু পর্দা সরে গেছে, যা আমি প্র্যাকটিক্যালি দেখেছি। এবং আমি প্র্যাকটিক্যালি দেখেছি বলে আমি চাই এই জিনিসগুলো আমি প্রকাশ করতে। আমি সিনেমার মাধ্যমে প্রকাশ করতে চাই, আমি প্রকাশ করতে পারছি না। তো সুতরাং আমার কাছে এখন অল্টারনেটিভ কি? আমি এখন একজন সিনিয়র সিটিজেন, সুতরাং আমি বুঝতে পারছি আমারও কিন্তু সময় ফুরিয়ে আসছে। কিন্তু আমি কিছু বলবো বলে এসেছিলাম, হ্যাঁ, রইনু চেয়ে না বলে, কিন্তু রইনু চেয়ের পাবলিক তো আমি না, আমাকে তো কিছু বলতেই হবে। সুতরাং আমি বেছে নিয়েছি সোশ্যাল মিডিয়া। আমি ওই যেটা তুমি কবিতার কথা বললে, আমি 2 লাইন কবিতা লিখেও আমি ভেতর থেকে আমার ভাবনাটাকে প্রকাশ করার চেষ্টা করছি। সুতরাং মানে আমার ভেতরে ওই যে শুরুতে আমি বললাম না যে বাবলগুলো, যেটা বিস্ফোরণ হওয়ার কথা ছিল সেটা যে ফুটফাট ফাটছে, হয়তো বড় করে ফাটাতে পারছি না, তার কারণ আমার কাছে সেই জিনিসটা আসছে। আমি সেই রকম একটা প্রকাশের মাধ্যম, আমি একটুখানি সোশ্যাল মিডিয়ার কথা তুললেন যখন শতরূপাদি, সেক্ষেত্রে বলবো আমি কবিতা তো পড়েইছি, প্রচুর কবিতা পড়েছি শতরূপাদির ফেসবুক প্রোফাইলে, কিন্তু এই মুহূর্তে আরেকটা জিনিস ইদানিং যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে বেশ কিছুদিন যাবৎ, সেটা হচ্ছে মানুষ, আমরা গান শুনি, গান বিভিন্ন মানুষের গলায় শুনি, কখনো হয়তো ইউটিউবে দেখি, কখনো হয়তো টেলিভিশনে দেখি, কিন্তু সেই গানগুলো মানে গান দেখি আর কি। তো গান শোনা এবং গান দেখে দেখে শোনা, এই সমস্ত কিছুর একটা লাইব্রেরি আমাদের মাথার মধ্যে তৈরি হয়, আর সেই লাইব্রেরিটাকে একটুখানি উস্কে দেওয়ার কাজটা শুরু করে দিয়েছে, একটু ধুলো ঝাড়ার কাজ একদম। এবং এটা যে কি বড় কাজ, আমি একবারের জন্য তাতে একবারও একটি গানও পোস্ট করিনি, লিখিনি, কমেন্ট করিনি, কিন্তু প্রত্যেক দিন ফলো করি। কখনো সে, কখনো ফুল, কখনো অন্য কোনো শব্দ, হ্যাঁ, বিভিন্ন শব্দ আসছে এবং সেই শব্দ দিয়ে গানগুলোকে খুঁজে বার করবার জন্য মানুষকে উদ্বুদ্ধ করছেন শতরূপাদি। এটাও কিন্তু একটা খুব ভালো কাজ, খুব বড় কাজ, যে কাজটা হয়তো আমাদের মধ্যে যারা অনেকেই সঙ্গীতের মানুষ, আমরা অনেকে গান শুনতে ভালোবাসি, আমরা কেউ করিনি, শতরূপাদি করেছেন। আমি শতরূপাদি একটুখানি জানতে চাইবো, যেটা কবিতা লেখাটা শুরু হলো কবে থেকে? কবিতা আমি লিখি না, আমি পদ্য লিখি বলতে পারো। তার কারণ খুব সহজ হয়, মানে খুব গভীরে গিয়ে খুব জটিল বিষয় নিয়ে লেখা আমার আসে না। আমি যেটা লিখি সেটা হচ্ছে বাংলা ভাষাটা আমার কাছে এত মধুর মনে হয়, বিভিন্ন ভাষা শোনার পরেও সত্যি কথা বলছি যে অনেক জিনিস আছে সেটা শুধু বাংলাতেই, যেমন ধরো ক্যাটকেটে গোলাপি, মিষ্টি গোলাপি, হ্যাঁ, এ তো গোলাপিরই যে ক্যাটকেট, এই যে বলছি, এই যে শব্দগুলো বলছি, দেখ কেমন ধূপধাপ করে পড়ছে, এটা ইংরেজিতে তুমি কি বলবে, হিন্দিতে কি বলবে, হয় না, জাস্ট হয় না। এবং দেখো ভাষার কত মাধুর্যের কারণেই না, যেমন ধরো ওড়িয়া ভাষা তো একটা, এটাও তো মধুর ভাষা, কিন্তু তার যে ভাষাগুলো না শেষে মানে হসন্ত শব্দ নেই প্রায়, শেষটা সব গোল গোল, যার জন্য তুমি এটা ভালো একটা গজল, সেটা ওড়িয়া ভাষায় গাইতে পারবে, হবে না। ঠিক সেই রকম বাংলা ভাষার যে মাধুর্য, সেখান দিয়ে বাংলা ভাষা যেভাবে তার এক্সপ্রেশনটা ছন্দের মধ্যে দিয়ে দেয়। বাংলায় তো নজরুল ইসলাম, আমি ওড়িয়ার কথা বললাম, একদম ওড়িয়াতে হয় না, ওড়িয়াতে হবে না। তেমনি ধরো মানে এরকম কিছু ইয়ে রয়েছে, কাফিয়াটা আসবে না, হ্যাঁ, বা ধরো ইংরেজি গান, এখন ইংরেজি গানের ধরনে আজকাল অনেক বাংলা গান হচ্ছে, এবং তুমি তো খুব মন দিয়ে না শুনলে একটি শব্দও ধরতে পারবে না। একটা শব্দকে যেভাবে তাকে এক্সপ্যান্ড করা হচ্ছে, কোথাও যে হঠাৎ দুম করে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে, এটা হচ্ছে ইংরেজি অনুকরণ। আমি কোনোটাই খারাপ বলছি না, কিন্তু বাংলার জায়গা থেকে আমার যেটা মনে হয়েছে, বাংলাটা না খুব ছন্দের ভাষা, এই যে সুরেরই ভাষা, ছন্দেরই ভাষা, তালেরই ভাষা, আনন্দেরই ভাষা, গুপি গাইছে, একদম সত্যি। যার জন্যে আমি যখন ছোট্টবেলায় লিখতাম এটা ওটা, মানে ধরো আমরা তো 3 ভাই বোন, কিন্তু লেখালেখির চর্চাটা আমিই করতাম, এবং আমি যখন লিখতাম কিছু একটা নিয়ে এসে আমার বাবাকে এনে দেখাতাম, তিনি আমাকে কারেকশন করে দিতেন। তার হাত ধরেই আমার অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, এগুলো সবগুলো শেখা। সুতরাং গ্রামাটিক্যালি, অর্থাৎ ব্যাকরণগতভাবে আমি যেটা লিখি, যখন আমি অন্যদের ভুলগুলো দেখতে পাই, আমি দেখে বুঝতে পারি এই জায়গাটাতে ভুল হয়েছে। খুব বড় বড় তথাকথিত মানে বিখ্যাত লেখক কবিদের ভেতরেও আমি এই জিনিসগুলো দেখেছি, তাদের ভেতরে এই চর্চাটা নেই, এবং তারা মনে করছেন যেমন তেমনভাবে একটা ভাষার প্রকাশ করে দিলেই বোধহয় কবিতা হয়, না, তাতে কবিতা হয় না। আমি ওই জন্য বলছি আমি কবিতা লিখি না। এখন একটা মানে ক্যামেরার সামনে বলার সুযোগ পেয়েছি, সেখানে আমি বলছি যে আমি যা লিখি তা পদ্য, এবং বাংলা পদ্য যা চতুর্দশপদী থেকে শুরু হয়েছিল, পয়ার ছন্দ থেকে শুরু করে আজকে ছড়ার ছন্দ এবং নানান ছন্দ যে আসছে, এই ছন্দগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করতে আমার ভালো লাগে, আমি সেইভাবেই লিখি, সেইভাবে। ভাষাটাও ভীষণ লুসিড, ওই যে গানটার কথা উল্লেখ করলেন, ভাষা এমন কথা বলে বোঝে রে সকলে। হ্যাঁ, আমি সেটাই চাই। আমি চাই না, আমি নিজে অত্যন্ত সুবদ্ধ মানুষ, আমি আমার জীবনটা একেবারে ট্রান্সপারেন্ট,
আমি একেবারে কাঁচের ঘরে বাস করি, সবাই জানে, আমার প্রতিটি পদক্ষেপ জানতে পারে, আমার মেয়েদের কথা জানতে পারে, আমার বাড়িতে মানে সব কিছু, আমি কি খেলাম না খেলাম, আমি কবে রোগা হচ্ছি মোটা হচ্ছি, সব খবর সবাই জানে। তো সেই জায়গা থেকে আমার যেটা মনে হয় অত্যন্ত সহজভাবে মানুষের কাছে আমি যেটা এক্সপ্রেস করতে চাই, আমি পণ্ডিত নই, কোনো পণ্ডিতের কাছে আমি পৌঁছতেও চাই না। আমার ভালোবাসার জায়গা বা আমার অ্যাপ্রোচের জায়গা, যাদের কাছে আমি সিনেমা করে যাদের কাছে আমি পৌঁছতে চেয়েছিলাম সেটা পৌঁছতে পারছি না। আমি যদি দেখি যে আমি 2 লাইন লিখে যদি তাদের কাছে পৌঁছতে পারি, অর্থাৎ যেটা আমি বলতে চাই, আমি তো ফিলোসফিক্যালি কিছু তো আমার ভাবনা রয়েছে, এটা শুধুই মাত্র তো একটা গল্প বলা নয়। সুতরাং একটা গল্প আমি হয়তো বলছি, একজন অন্ধ শিক্ষিকার গল্প বলছি, কিন্তু অন্ধ শিক্ষিকার গল্পটা যখন আমি বলছি একটা ব্যালাড ফর্মে যখন বলছি, তখন সেটা শুধুমাত্র এন্টারটেনমেন্ট নয়, তার ভেতরে আমি কিছু বলতে চেয়েছি। এটাই মানে ওই জন্য ওটার কোনো শুরু নেই, ওটার কোনো শেষও নেই, ওটা চলবে, যখন ইচ্ছে হলো লিখলাম, যখন ইচ্ছে হলো না। এক্সপ্রেশনের রূপ বদলাতে পারে, তার মাত্রা বদলাতে পারে, কিন্তু একজন মানুষ তো বহুমাত্রিক, একজন মানুষ একমাত্রিক হন না। তো সেই মানুষটা, আমি সেই বহুমাত্রিক মানুষটার সামনেই বসে আছি এই মুহূর্তে। আমি এইবারে একটুখানি আসতে চাইবো যেটা পরবর্তীতে কি মানে সামনে কোনো প্রজেক্ট রয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি গত বছর একটি ছবির শুটিং কমপ্লিট করেছি। এই বছর আমি ভেবেছিলাম যে এর মধ্যে ছবির কাজটা কমপ্লিট করে ফেলতে পারবো, কিন্তু যে কোনো কারণেই হোক, মানে যে কোনো কারণ টাকা নয়, অন্য অন্য বিভিন্ন টেকনিক্যাল জায়গা থেকে অসুবিধা হয়েছে, কাজটা আমি এখনও শেষ করতে পারিনি। আশা করছি যে এই অগস্ট মাস পড়লো, তো অগস্ট মাসে আমি ছবিটা কমপ্লিট করে সেন্সারটা করে নিতে পারবো। ছবিটার বিষয়বস্তু হচ্ছে আমার জীবনে করা প্রথম ছোটদের ছবি, একেবারে চিলড্রেন ফিল্ম, যে ছবিতে সেই অর্থে কোনো যাকে বলে স্টার নেই, কিন্তু হ্যাঁ একজন স্টার আছেন ঠিকই, ঋতুপর্ণা সেনগুপ্ত, তিনি এখানে মায়ের চরিত্র করছেন, কিন্তু মায়ের যে মেয়ে সেই হচ্ছে আমার ছবির হিরোইন। সে একটা ছোট্ট 8 বছরের মেয়ে, ক্লাস 3-তে পড়ে। এই 8 বছরের 3টি মেয়েকে নিয়ে আমার গল্প। তার ভিতর তাদের ইচ্ছে পূরণের ব্যাপার আছে, তাদের আশা আকাঙ্ক্ষা আছে, তাদের মায়েরা তাদের যেটা শেখায় এবং সেটা যখন সে করে, মায়ের কাছে আবার বকুনি খায়, তখন সে মাকে মনে করিয়ে দেয়, মা তুমি না বলেছিলে এটা করতে হয়? তখন মা বলছে হ্যাঁ বলেছিলাম, 100 বার বলেছিলাম। সেই ছবিটার জন্য আমরা অপেক্ষা করব। আচ্ছা, ছবিটার নামটা বলে দিই, ছবিটার নাম আইকম বাইকম। এই আইকম বাইকম নামে ছবিটা মানে মুক্তি পাবে, রেজিস্টার্ড হয়ে গেছে নাম। হ্যাঁ, এই নামটাই আমরা পেলাম। আমি সতর্কতা এই জায়গাতে একটুখানি একটা অন্যরকম প্রশ্ন, আপনি জবাব দিতে না চাইলে নাও দিতে পারেন। সেটা হচ্ছে যে এই কয়েকদিন যাবৎ যে ফিল্ম প্রোডাকশনের ক্ষেত্রে বেশ কিছু উত্থান পতন হলো, উথাল পাতাল হলো, এবং শেষ পর্যন্ত এখন একটা সমাধানের রাস্তা খুঁজে পাওয়া গিয়েছে। আমি একেবারে ফান্ডামেন্টাল জায়গা থেকে একটা প্রশ্ন রাখতে চাইব, সেটা হচ্ছে ছবির যারা কুশীলব, যারা অভিনয় করছেন, যারা পরিচালনার কাজ করছেন, তাদের সঙ্গে যারা টেকনিক্যাল কাজ করছেন, টেকনিশিয়ান, তাদের তো একটা খুব সখ্যের সম্পর্ক থাকা উচিত। স্বার্থের সংঘাতটা হলো কেন? সখ্যের সম্পর্কই রয়েছে, স্বার্থের সংঘাত হয়েছে একটি বিশেষ দলের লোকেদের সঙ্গে কোনো একটি বিশেষ স্বার্থের সংঘাত। কেন বলি সেটা হচ্ছে যে এটা আমি বলতে আমার কোনো আপত্তি নেই, কারণ আমি তো এখানে যতদিন ছবি করছি তার থেকে বেশি দিন আমি ফিল্মে আছি। সুতরাং যেটা আমি জানি সেটা হচ্ছে ইম্পা, ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন, সেটা হচ্ছে প্রডিউসার, ডিস্ট্রিবিউটর এবং এক্সিবিটরদের একটা সংস্থা। অর্থাৎ যারা এখানে টাকা লগ্নি করতে আসবেন যা ছবিতে, এবং যারা ছবি তৈরি করে ডিস্ট্রিবিউশন করবেন এবং যারা সিনেমা হলে দেখাবেন, তাদের একটা সংস্থা হলো। এবার টেকনিশিয়ান বলতে ধরো মানে যে যতগুলো বিভাগ আছে, মানে যারা ট্রলি সেটিং থেকে শুরু করে আর্ট সেটিং, আর্ট ডিপার্টমেন্ট, মেকআপ ডিপার্টমেন্ট, হেয়ার ড্রেসার, অমুক তমুক করে করে এরকম অনেকগুলো রয়েছে যাদের হচ্ছে ট্রেড ইউনিয়ন, অর্থাৎ সেটা ট্রেড ইউনিয়ন আইনের মধ্যে পড়ে। এবার ট্রেড ইউনিয়নগুলো তারা সবাই মিলে কী করছে, একটা ফেডারেশন তৈরি করছে সবগুলো মিলে। এটা ফেডারেশনটা যেটা তৈরি হয়েছে সেটার নাম হচ্ছে ইস্টার্ন ফেডারেশন অফ ইস্টার্ন ইন্ডিয়া ওয়ার্কার্স, এরকম একটা, যেটাকে সংক্ষেপে গিল্ড বলে। এবার গিল্ডের সঙ্গে এদের একটা চুক্তি হয়েছে, ইম্পার একটা চুক্তি হয়েছে কি না, তোমাদের থেকে আমরা টেকনিশিয়ান নেব এবং নিয়ে আমরা যখন ছবি বানাবো তোমাদের নিয়ে করব। এবার এদের এই টেকনিশিয়ানদের মধ্যে এদের যারা সদস্য, এখানে যারা সদস্য, তাদের মধ্যে যদি ভুল বোঝাবুঝি হয়ে থাকে তাতে গোটা ফিল্ম ইন্ডাস্ট্রির কিন্তু সত্যি কিছু আসা যাওয়ার নয়। তার কারণটা কি, যে লোকটা ইম্পার মেম্বার নয় কিন্তু ছবি করতে এসেছে, সে তো বাধ্য নয় যে ওদের সঙ্গে ওদের টেকনিশিয়ানই নিতে হবে।
আমার পয়েন্টটা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? একটা ছেলে বা মেয়ে যে সিনেমাটোগ্রাফি নিয়ে পড়াশোনা করে এসেছে, আমি তাকে যদি সিনেমাটোগ্রাফার নিই, আমি একজন স্বাধীন পরিচালক, আমি তাকে নিতে পারি, আমি স্বাধীন প্রযোজক আমি নিতে পারি। আমি ভারতবর্ষের মতন দেশে যেখানে বেকার সমস্যা একটা মস্ত বড়, সেখানে আমি বেশ কিছু লোকের এমপ্লয়মেন্টের ব্যবস্থা করতে পারি। তার এরকম কোনো মানে নেই যে আমাকে কোনো একটা বিশেষ জায়গা থেকেই নিতে হবে। ট্রেড ইউনিয়ন আইনও সেটা বলে না। তাহলে এখানে তুমি বুঝতে পারছো, সব আইনকেই কলা দেখিয়ে এই ধরনের চুক্তি আর এই ধরনের ব্যাপারগুলো ঘটতে থাকে। এবং সিনেমা যখন কাজ করতে মানে আমি এগুলো ভুক্তভোগী বলেই বলছি, সিনেমার কাজ করতে গিয়ে তুমি যদি যুক্তি দিয়ে কাজ করো, তোমাকে নানা রকমভাবে তোমার কাজ আটকে দেওয়ার চেষ্টা করা হবে। তুমি এখানে যদি টাকা নিয়ে প্রযোজক হিসেবে আসো, তুমি চুরির দায়ে ধরা পড়েছো। তোমাকে কোনো রকমভাবে যেভাবে কাটা হবে, আমি বলছি যে আমি কারোর পক্ষ নিয়েও বলবো না, কারোর বিপক্ষ নিয়েও বলবো না। আমি নিরপেক্ষ দৃষ্টিতে যেটা দেখেছি সেটা হচ্ছে বহু মানে অকর্মণ্য অপদার্থ লোক, যারা জানেই না সাবজেক্টটা, যাদের সিনেমার প্রতি কোনো ভালোবাসা নেই, কোনো প্যাশন নেই, তারা দুটো পয়সাই করতে এসেছে। মানে দিন গেলে 500 কি 600 টাকা নিয়ে ঘরে ঢুকতে হবে, কারণ তার আগে তাদের অন্য একটা জায়গা থেকে ঘুরে যেতে হয়। বুঝতে পেরেছো তো? তা সব সব টাকাতেই তো সংসার পায় না। কিন্তু এই যে পুরুষের দাপটের এই যে জায়গাটা, সেই জায়গাটা দীর্ঘদিন ধরে নাও গত 30 বছর ধরে এই জিনিসটা চলছে। এই জায়গাতে কোনো শিক্ষা, কোনো মানবিকতা, কোনো বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, কোনোটারই কোনো জায়গা নেই। আমি বলছি, আমি শতরূপা সান্যাল গত 25 বছর ধরে ছবি করছি, আমি সেই জায়গা থেকে, সেই অভিজ্ঞতা থেকে বলছি, কারণ আমি কোনো দলের নই। আমি দলের হলে আমার মুখ বন্ধ থাকতো। দশকের পর দশক ধরে এই বিষয়টা চলে আসা, এটাকে তো বদলানোর সময় এসেছে। শোনো, বদলানোর সময় না, বদলানো বরাবরই। আমি তোমাকে বলে দিচ্ছি শান্তম, এখানে আর পথের পাঁচালীর মতন ছবি হবে না, এখানে কোনো বড় ছবি হবে না, এখানে কোনো বাইরের প্রডিউসার এসে টাকা লগ্নি করবে না, কারণ তাদের প্রত্যেকে এরা হাত পুড়িয়েছেন, প্রত্যেকে। সেটার কারণটা হচ্ছে ইম্পা নয়, ওই যে একটা অদ্ভুত চুক্তি, এবং এদের থেকেই নিতে হবে। বেশিরভাগ লোকই তারা মনে করে আমরা সিনেমা করতে এসেছি যখন, তখন এদের হাতেই পড়তে হবে। কিন্তু তারা জানে না এদের হাতে পড়তে হবে না। তুমি বাইরে থেকে টেকনিশিয়ান নিয়ে কাজ করতে পারো, তুমি অন্য জায়গা থেকে টেকনিশিয়ান নিয়ে কাজ করতে পারো। এটা একটা স্বাধীন জায়গা, ভারতবর্ষ একটা স্বাধীন দেশ। এটা অনেকটা এরকম হয়ে গেল না দিদি, যে মানে আমি একটা জমি কিনেছি, একটা বাড়ি করব, সুতরাং আমাকে সিন্ডিকেটের থেকেই কাঁচামাল তারা সেই সিস্টেমটা এখানে করেছেন। যে কোন সিন্ডিকেট দিয়ে তুমি যখন করছো, সিন্ডিকেট যদি তোমাকে পচা বালি দেয়, তোমায় তাই নিতে হবে। তোমার যদি খারাপ জিনিস দেয়, তাই নিতে হবে। সুতরাং তুমি এখানে ওই জিনিসগুলো, ওই জায়গাগুলো কম্প্রোমাইজ করতে করতে যে প্রোডাক্ট তুমি তৈরি করছো, তুমি আমার পিঠ চাপড়ে বলছে দিদি যা ছবি হয়েছে, আমি জানি এই ছবি আমার এক সপ্তাহ চলবে না, আমি তোমার পিঠ চাপড়ে বলছি যে আহা হা যা করেছো দুর্দান্ত। এই যে পরস্পরের পিঠ চাপড়ানো জায়গা চলে, যার জন্য আজকের দিনে ভারতের মানে ভারতীয় চলচ্চিত্রের যে সিনারিও, সেখানে স্বাধীন মতের যে ছবি তৈরি হয় অত্যন্ত কম, মানে বাংলা থেকে। যেখানে ধর আমি তো অজস্রবার ইন্ডিয়ান প্যানোরামা, তোমার ন্যাশনাল অ্যাওয়ার্ড এবং বিভিন্ন ফেস্টিভ্যালে জুরি হয়েছে, সেখানে আমি দেখেছি বাংলা থেকে যে ছবি আসে, আমি খুব আশান্বিত হয়ে দেখি যে এই ছবিটা হবে কি করে, হবে না। সিবিএফসির বডিতেও ছিলেন। হ্যাঁ ছিলাম, আমি বলছি যে সেই জন্য ছবি, আমার বহু ছবি দেখার যে অভিজ্ঞতা, সেটার ভেতর দিয়ে যেতে যেতে আমি যেটা দেখেছি, এখানে ছবি হবে না। তার কারণে ছবির প্রতি, সিনেমার প্রতি ভালোবাসা, প্যাশন এটা নেই। আমি ভেটেনারি পড়তে গেছিলাম কেন? আমার সাবজেক্টের প্রতি প্যাশন, ভালোবাসা, সেটার থেকেও বেশি ভালোবাসা সিনেমার জন্য, যার জন্য আমি একটা অত দামি একটা সোনার খনি সেটাকে সরিয়ে রেখে আমি এই লাথি ঝাঁটা খাওয়ার জায়গায় আমি গেছি প্যাশন থেকে। তাহলে প্যাশনটাকে যে মানুষ তার জীবনে জায়গা দিতে পারে না, তারা অন্যের প্যাশনকে কি মূল্য দেবে? সিনেমা যারা করতে আসে তারা কিন্তু কথা বললেন, ভালোবেসে আসে। একদম এটাই। আরেকটা বিষয় একটুখানি বোধহয় সকলের, মানে এই চলচ্চিত্র নামক যে বিশাল বড় একটি ক্যানভাস, তার সঙ্গে যারা জড়িয়ে রয়েছেন, তাদের প্রত্যেকের ভাবা উচিত সত্যজিৎ রায়ের বলা একটা কথা, যে পরিচালকই শেষ কথা। চলচ্চিত্র মাধ্যমে পরিচালকই শেষ কথা, এই মুহূর্তে এই 2024-এ দাঁড়িয়েও এটা খুব সত্যি। সত্যজিৎ রায় যখন পথের পাঁচালী শুরু করেছিলেন, সেই সময়ে যেমন সত্যি, এই সময়েও সত্যি। কারণ পরিচালক লগ্নিটা আনেন, এটা মাথায় রাখতে হবে। পরিচালক কিন্তু প্রযোজকের হাত ধরে নিয়ে আসেন ফিল্মটা বানাতে, আর প্রযোজকের সেই টাকাগুলো অনেকের পেটের ভাত যোগায়। সেটা বোধহয় প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা এই চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সঙ্গে, ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যারা জড়িয়ে আছেন, তাদের ভাবা উচিত। এই জায়গাটা থেকে সাউথ
দক্ষিণ ভারত কি অনেকটা এগিয়ে বাংলার থেকে মনে হয়? না, সব জায়গাতেই নানা ধরনের শ্রমিক অসন্তোষ রয়েছে। তবে এই যে জিনিসটা এখানে চলে, এটা কি মানে আমি অভিধা দেবো আমি জানি না। এই যে গোলমালটা চলে এবং এই যে ছবি করতে আসা মানুষদেরকে মানে মুরগি ভাবে, মুরগি এ বেশ হৃষ্টপুষ্ট মুরগি, নানা দিক থেকে কেটে নেওয়া যায়। আমি তোমাকে বলছি এই শব্দগুলোই তারা ব্যবহার করে, কিন্তু বম্বেতে তুমি সেটা পাবে না। বম্বের ইন্ডাস্ট্রি তুলনামূলকভাবে অনেক বেশি পেশাদার এবং বম্বে অনেক বেশি ওয়েলকামিং। এখানে সেটা না। আমি আমার নিজের ইন্ডাস্ট্রি, নিজের জায়গা, তা সত্ত্বেও বলছি এখানে প্রতিভা যে সেইভাবে সম্পূর্ণভাবে কদর পায়, এখন আমি বলছি চলে যাবার সময় হয়েছে, যে দেখে বুঝলাম এখানে আরও অন্য অনেক কিছু ক্যালকুলেশন, যে এটা সবাই সেই ক্যালকুলেশন যেতে পারে না। দক্ষিণেও একটা সময়ে ধরো ভীষণভাবে এই পুরুষতান্ত্রিক প্রাধান্য, অবশ্য আমি গোটা ব্যাপারটাতেই তাই বলতে চাই, যে দৃষ্টিভঙ্গিটাই এটাই, যে একটা অদ্ভুত যেন মানে কাস্টিং কাউচের গল্প তো জানোই সবাই, এগুলো দক্ষিণে বম্বেতে এখানে সব জায়গাতেই এগুলো হয়েছে, মিটু নিয়ে হই হই হয়েছে। কিন্তু তা সত্ত্বেও দক্ষিণে একটা না সিনেমা দেখার কালচার ওরা বজায় রাখতে পেরেছে, যেটা আমরা খুব সুনিপুণভাবে সুচারুভাবে মানুষকে আস্তে আস্তে হল থেকে আমরা টেলিভিশনমুখী করে দিয়েছি, আমরা অন্যদিকে করে দিয়েছি, মোবাইলমুখী করে দিয়েছি। সিনেমা হলের লোক, সিনেমা হল 750 হল থেকে কমতে 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 আজকে 250 না কটা হলে এসে দাঁড়িয়েছে। তাহলে বোঝো মানুষ সিনেমা দেখতে যায় না, কেন যাবে বলো? খুব সত্যি। এই জায়গাটা থেকে আমি একটুখানি এইবার একটু মানে ফিল্ম থেকে বেরিয়ে এসে এই মুহূর্তে সত্রপাতি আরও বেশ কিছু কাজ করছেন, যে কাজগুলো আমাদের সমাজের জন্য, আমাদের বেঁচে থাকার জন্য, আমাদের আশপাশের মানুষগুলোর বেঁচে থাকার জন্য অত্যন্ত জরুরি। স্কার্ড সোসাইটির কাজ কিভাবে শুরু হয়েছিল, কি করছেন এখন এই মুহূর্তে? স্কার্ড সোসাইটির কাজটা শুরু হওয়াটা খুব ইন্টারেস্টিং। সেই সময় আমার মা বেঁচে আছে, আমার মা 2010-এ চলে যান। তার আগে আমার কাছে একটি ছেলে আসে স্ক্রিপ্ট রাইটার হিসেবে, রাজীব দাস। তো রাজীব দাসের বাড়ি ছিল নদিয়াতে, ওকে ছিল বলতে হচ্ছে কারণ রাজীব দাস চলে গেছে। ও ছিল মানে মানে আমারই মতন, মানে আমার একটা ভাব শিষ্যর মতন বলতে পারো, মানে আমার সন্তান তুল্য। মানে কারোরই চোখের জল, কারোরই কষ্ট যেমন আমি সহ্য করতে পারি না, দেখতে পারি না, সেটা পশু পাখি হোক আর মানুষ হোক, কারোরই কষ্ট আমার সহ্য হয় না আর কি। তো ওরও সেইটা হতো, যার ফলে আমরা বিভিন্ন সময় মানে মানুষের কোনো অসুবিধায় পড়েছে, সঙ্গে সঙ্গে এই বন্ধুকে বললাম এই তুই একটু দেখ না, হলে ডাক্তার ইঞ্জিনিয়ার চাকরি দেয়, অমুক দেয়, এরকম। তো সে ওই সময় কি হলো, ও আমাকে বললো যে এরকম পালপাড়ার থেকে 3টি মেয়ে পাচার হয়ে গেছে। এই 3টি মেয়ের বাবা মা অত্যন্ত দরিদ্র, তারা পুলিশ টুলিশ করে কোনোভাবেই কিচ্ছু করতে পারছে না। পালপাড়া মানে নদিয়ার পালপাড়া। আমি মানে বড় কাহিনীটাকে 3-4 লাইনে বলছি। সুদক্ষভাবে পারেন। তো সেই সময় দেখা গেল যে পুলিশ তো যেহেতু শুনছে না ওদের কথা, তখন নদিয়ার যিনি জেলা জজ ছিলেন, দেখা গেল যে তিনি আমার বন্ধু, স্থানীয়, মানে অত্যন্ত শ্রদ্ধার একজন মানুষ। তাকে যখন আমি বললাম যে এরকম একটা ঘটনা ঘটেছে, আপনি কি একটা কিছু করতে পারেন, উনি কোর্টে নির্দেশ দেন যে 3টে মেয়েকে খুঁজে বার করতে হবে। পুলিশ যায়, মেয়েগুলোকে উদ্ধার করে আনে, এবং মেয়েগুলোকে উদ্ধার করা হয় বিহার এবং নেপালের বর্ডার থেকে। তো ওরা যদি নেপাল বর্ডার ক্রস করে যেত তাহলে কিন্তু আর আমরা ওদের খুঁজতে পেতাম না। এই 3টি মেয়ে তারা যথারীতি ফিরে এসে বলে যে তাদের উপর কোনো কিছুই করা হয়নি, কারণ তাদের বাবা মা যা শিখিয়েছিল যে তারা কোনো রকম যৌন নির্যাতনের শিকার হয়নি বা কিছু, তাদের নাচ গান করতে বলা হতো ইত্যাদি ইত্যাদি, কিন্তু 1 মাসের মাথায় একটি মেয়েকে অ্যাবর্শন করাতে হয়। সুতরাং আমরাও কিন্তু বুঝে যাই যে মেয়েগুলোর উপর কি হয়েছিল। তো এই সময়টাতে আমরা বুঝতে পারি যে দরিদ্র মানুষের জন্য, যা অসহায় মানুষ বা যাদের বলার জন্য কেউ নেই, তাদের ভয়েস হয়ে ওঠার মতন একটা জায়গা আমাদের আছে এই কারণে যে থ্যাঙ্কস টু মাই নেচার অ্যান্ড আমার যে পড়াশোনার যে জায়গাগুলো, এই যে আমি বললাম যে আমার সেন্ট মার্গারেট স্কুল পড়া, আমার স্কটিশ চার্চ কলেজে পড়া, আমার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়া, আমার গীতবিধানে গান শেখা, আমার এনসিসি করা, অমুক তমুক, এই যে আমি বিভিন্ন ইনস্টিটিউশনের ভেতর দিয়ে এসেছি না, যার ফলে আমার বন্ধু সর্বত্র। আর যে ডকুমেন্টারি করেছি মাঝখানটাতে বলছিলাম যে অজস্র ডকুমেন্টারি করেছি, কি না সাবজেক্ট নিয়ে পড়েছি, তার ভেতরে তোমার মানে শৌচালয় তৈরি থেকে শুরু করে তোমার মেয়েরা কি করে আইনি সহায়তা পেতে পারে সেই সমস্ত কিছু। যাই হোক, তো ওই ভাবনা থেকে যখন দেখলাম যে এত জায়গায় এত বন্ধু রয়েছে, তো বন্ধুদের সবাইকে যদি একটা জায়গায় নিয়ে আসা যায়, আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করি যে সোশ্যাল কমিউনিকেশন, কারণ আমরা সোশ্যাল কমিউনিকেশনেরই লোক। তো ওটা স্কার্ড হচ্ছে, স্কার্ড নামটা হচ্ছে, আমি যখন প্রথম ছবি করি অনু, তখন এই স্কার্ড নামটা আমি বার করেছি। তখনও কিন্তু এই সাদ্দাম হোসেনের যে স্কার্ড, তখনও কিন্তু সেটা আসেনি।
এটা হচ্ছে ওই ক্ষেপণাস্ত্র। 97-98, হ্যাঁ 97-98 সাল। দেখলাম স্কার্ড শব্দের অর্থ হচ্ছে যে ঝড়ের আগে যে মেঘটা ছুটে আসে সেইটাকে বলে স্কাড, আর হচ্ছে যে ওই এটাকে অ্যাকশনটাকে বলে স্কাডিং, অর্থাৎ ঝড়ের আগে ছুটে আসা। থান্ডার ক্লাউড। হ্যাঁ হ্যাঁ, তো এইটা ওই শব্দটা আমার খুব ভালো লাগলো, যে কোনো কিছু একটা ভালো যখন ঘটবে তার আগে একটা বার্তা দেওয়ার জন্য একজন মানুষ আসুক বা একটা সংস্থা আসুক, সেই জন্য স্কার্ডটা আমি আমার ছবির করা সংস্থার নাম রেখেছিলাম। যখন আমি এই ওই তখনই প্রথমবার দেখেছিলাম আর কি হ্যাঁ স্কাড নামটা। এক্স্যাক্টলি, এবং তারপরে যখন আমরা এই প্ল্যাটফর্মটা তৈরি করলাম, এটা তৈরি করছি আমার স্কার্ট তৈরি হওয়ার অনেক পরে, তখন আমরা স্কার্ট নামটাই রাখলাম স্কার্ট সোসাইটি ফর সোশ্যাল কমিউনিকেশন। এই সোশ্যাল কমিউনিকেশনের প্ল্যাটফর্মটা রাখলাম এই জন্যই এমনভাবে যে যে যখন খুশি আসতে পারে, তুমিও আসতে পারো, তুমি যখন খুশি চলেও যেতে পারো, মানে এখানে নাম লেখানো, একটা তোমার চাঁদা দেওয়া, অমুক তমুক এরকম না। আমরা নিজেদের মধ্যে একটা ঠিক করে নিয়েছি, কারণ বহু কল্যাণমূলক কাজ আমরা করি, তাতে টাকা পয়সা লাগে, কোথাও আমরা সিএসআর ফান্ড টান্ডের জন্য আগে চেষ্টাও করতাম না, এখন আস্তে আস্তে চেষ্টা করছি, কারণ আমরা দুটো বড় বড় স্কুলের দায়িত্ব নিয়েছি, সেইগুলো করার জন্য যেভাবে যা পাই। কোথায় কোথায়? এটা হচ্ছে একটা হচ্ছে আমরা আইডিয়াল স্কুল ফর দ্য ডেফ এখানটাতে আছে সল্টলেকে, ওটার একটা বড় আর্থিক দায়িত্ব আমরা নিই। আর একটা হচ্ছে কুসুমদা বলে একটা স্কুল আছে, কুসুমদা বলে একটা স্কুল, কুসুমদা একটা জায়গা যেটা হচ্ছে বেলদার কাছে, আচ্ছা, মানে শারদামণি শিশু বিদ্যালয় বলে একটি স্কুল, সেইটা আমরা নিয়ে নিয়েছি মানে ওই দায়িত্ব, ম্যানেজমেন্ট যেমন চলছে সেরকমই চলছে। তো এছাড়াও আরও ধরো যাতে মূলত মেয়েদের জন্য আমরা একটু ভাবি বেশি, কারণ তারা যেহেতু নানা জায়গা থেকে বহু বছর ধরে তারা সুবিধা বঞ্চিত, সেই কাজগুলোতে এডুকেশনের কাজ চলে, হেলথের কাজ চলে, মেয়েদের নানা রকমভাবে যাতে তারা স্বনির্ভর হতে পারে, আমাদের কিছু ভাবনা চিন্তার জায়গা থেকে আমরা সরকারি সাহায্য ছাড়া আমরা এগুলো করার চেষ্টা করি। তো এইভাবে বহু কাজ হয়েছে। এবং এবার ধরো আমার যে সাবজেক্ট, ছোটদের জন্য, আমার বাড়িতে এখন যেমন 14টা ছোট মেয়ে, তারা থেকে পড়াশুনো করে, সেটাও একটা বিশেষ ভাবনা থেকে, এটা কিন্তু মানে রাতারাতি ডিসিশন নেওয়া যে এটা এইভাবে না করলে একটা স্কুল, কিন্তু সেই স্কুলটা বাঁচানোর জন্য এটা আমাদের পরোক্ষভাবে একটা সাপোর্ট। স্কুলটা মস্ত স্কুল, সেটা মানে 150 বছরের পুরনো স্কুল, কিন্তু ভাবনা চিন্তাটা এইভাবে করা হলো, মেয়েগুলো যাবে কোথায়, তারা গ্রাম থেকে এসেছে, তখন প্রাথমিকভাবে আমার বাড়িতে থাকতে শুরু করলো। হ্যাঁ, আমি আস্তে আস্তে কোণঠাসা হতে 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 কোনার করে চলে গেলাম। তো যাই হোক, তারা সেখানে থাকে, তারা স্কুলে যায় আসে, এবার তারা গান গাইছে, নাচছে, শিখছে, তাদের জন্মদিন পালন করা হচ্ছে, এই যে তাদেরকে না একটা সুন্দর জীবনের যে আমি পরিচয় করে দিচ্ছি। আমি এইটুকুনি বলতে পারি শান্তম, ওরা জজ ব্যারিস্টার কি হবে জানি না, কিন্তু এই মেয়েগুলো প্রত্যেকে ভালো মানুষ হবে, সুস্থ মানুষ হিসেবে এরা ভালো হবে, এরা কোনো সাংসারিক প্যাঁচ জানছে না, কোনো ওই পলিটিক্সের ভেতরে নেই। সুতরাং ওদের ভেতরে স্বাভাবিকভাবে দেখো স্নেহ, প্রীতি, ভালোবাসা, মমতা, এটা কিন্তু খুব যে স্বতঃস্ফূর্তভাবে আসে না, এটাও শিক্ষা করতে হয়, তাই না? শিশু সে জানে না কোনটা নিষ্ঠুরতা, কোনটা নিষ্ঠুরতা নয়, এটা তাকে শেখাতে হয়। তো এই শিশুগুলো যেহেতু সেইগুলো শিখছে, আমার তো মনে হয় যে এটাও একটা খুব সুন্দর কাজ হবে। ওরা যখন বড় হবে, ওরা যখন সমাজের দায়িত্ব নেবে, সেই সময় একটা সুন্দর সমাজ আমরা দেখতে পাবো। অন্তত একটা মানে সমাজের গোটা সমাজটা হয়তো নয়, সমাজের একটা অংশ অন্তত একটু সুস্থভাবে থাকবে, রোগগ্রস্ত হবে না সেই সমাজটা। না, আমার একটা জিনিস মনে হয়, এই প্রসঙ্গে বলি, একটু বড় কথা নয়, যে মানে আমার মনে হয় যে ভারতবর্ষের না, সারা পৃথিবীতে এই যে ধরো এই যে তোমার এই প্যালেস্টাইনের যে যুদ্ধ হচ্ছে, বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি গুলি গোলা চলছে, মুক্ত মুখ, এগুলোতে না মানে আমি সহ্য করতে পারি না। এই যে বাংলাদেশে এই মুহূর্তে এত একটা টার্ময়েল চলছে, এই নির্বিচারে গুলি চলছে, আমার একটা মনে হয় দেখো যে এমন কোনো সমস্যা নেই যে প্রাকৃতিক সমস্যা ছাড়া, যে যেটা অ্যাক্রস দ্য টেবিল বসে আলোচনা করলে সেই সমস্যাটা মেটে না। তেমনি সারা পৃথিবী থেকে প্রাথমিকভাবে প্রথম শর্ত হওয়া উচিত, পৃথিবী থেকে ক্ষুধা এইটা যেন নির্মূল হয়। অর্থাৎ মানুষ খিদের জন্য নিজেকে বিক্রি করবে, নিজের শরীর বিক্রি করবে, নিজের মেধা বিক্রি করবে, নিজের মনুষ্যত্ব বিক্রি করবে, অপরের কাছে হাত পাতবে, সেই দিনটার অবসান হোক। শিক্ষা টিক্ষা এগুলো তো পরে হবে। কিন্তু আমাদের দেশ হাঙ্গার ইন্ডেক্সে অনেকটাই পিছিয়ে, ক্ষুধা সূচকে অনেকটা পিছিয়ে। আজও হয়তো 66 লক্ষ শিশুর মধ্যে কেউ কেউ না খেতে পেয়েই ঘুমোতে যাবে এই গোটা ভারতবর্ষ জুড়ে। তাদের জন্য, যারা এই মুহূর্তে বড়ই সমস্যার মধ্যে রয়েছেন, তাদের জন্য এই মুহূর্তে শতরূপাদিরা কাজ করছেন, শতরূপাদি লিড করছেন। আর সেই জায়গাটা আমি অন্তত সেরকম ভাবে দেখতে পাই আর কি। আমি খোঁজ খবর রাখি, কিন্তু তবু একটু শতরূপাদির কাছ থেকে সেই বিষয়গুলো আমাদের দর্শকদের জন্য তুলে ধরলাম। পরবর্তীতে
আইকম বাইকমের জন্য আমরা অপেক্ষা করব। অপেক্ষা তো করতেই হবে, অবশ্যই। কারণ আমি খুব আশাবাদী যে ছবিটা বাচ্চাদের ভালো লাগবে, আর বাচ্চাদের বাবা মাদেরও ভালো লাগবে, তাদের ভাই বোনদেরও ভালো লাগবে, কাকু কাকিমাদেরও ভালো লাগবে। মোটামুটি কবে, সবাই এই জানে। বছর না সামনের না, বছর? আমরা 2025? যেটা ভাবছি, মানে এটা প্রেজেন্টার হবে রীতাভরি চক্রবর্তী, আমার মেয়ে। তো সবাই জানেন মোটামুটি আমাদের তো দর্শকরা। রীতাভরি এই ছবিটা প্রেজেন্টার, ও যেটা বলছে যে জানুয়ারি মাসে নতুন বছরে সুন্দর করে আমরা একটু সাজিয়ে গুছিয়ে যদি বার করতে পারি, কারণ তার আগে সমস্ত বিগ বিগ বাজেটের ছবি আসবে, তো আমরা তাদের সঙ্গে তো লড়ে পারবো না। এইভাবে কারণ ভাবা ওই হচ্ছে। মোটামুটি 25শে ডিসেম্বর ওই সময়টাতে বিশাল বিশাল বাজেটের ছবিগুলো আসে, আর সেগুলো মাল্টিপ্লেক্স ভর্তি হয়ে থাকে আর কি। তো সেক্ষেত্রে সেটাও একটা সমস্যা। আর সেই সমস্ত সমস্যা মিটিয়ে আইকম বাইকম আসুক উইথ আ গ্র্যান্ডার, একটা বড়সড় ভাবে আসুক, সেরকমটাই চাইবো অবশ্যই। এবং আমরা সেটার খোঁজেই রইলাম, আমাদের দর্শকদের জন্য সেটার গ্লিমস, সেটার আগাম ঝলক নিশ্চয়ই থাকবে। সতর্কদি, সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ, জানাবো না, কৃতজ্ঞ। কোনোটাই জানাতে হবে না, ভালোবাসা আচ্ছা, আমি জানিও একটা সেটাই। একদম লাস্টলি আমি পেছনের ছবিটার ইতিহাসটা একটুখানি জানতে চাইছি ছোট্ট করে। এটা না একজন শিল্পী, ভারী ওর সুন্দর নাম আঁকাটা। রাজা চৌধুরী, ও ছবিটা এঁকে হঠাৎই একদিন দেখি আমার বাড়ির সামনে একটা ওই মারুতি অমনি ভ্যান এলো, সেখান থেকে ঘর করে খুলে গেল, দেখি এরকম একটা ছবি নামাচ্ছে। আমি এটা কি? তারপরে মানে তার ভালোবাসার উপহার। ছবিটার ও নাম দিয়েছিল কম্পোজার। এখানে একটা মানে ভাবনা চিন্তা হয়তো কিছু একটা ছিল, আমি আর এটার ব্যাখ্যা জানি না, যাই হোক। কিন্তু ছবিটা ভারী ভালো লেগেছে, আর সেটাই ব্যাকগ্রাউন্ড হিসেবে আজকে। না, সত্যি কথা বলতে আমার রাখবার ঘরে না চেষ্টা কোথাও করলাম আমার আর কি। ছবি আমি রাখি না, এই ছবিটা আমি আলমারির পেছনে লুকিয়ে রেখে দিয়েছিলাম। তারপর পরে না, না, আমার এটা সামনেই থাক। আমার মেয়ে পরের বার এসে এসেও বলেছে যেন যে, দেখি। না না, ছবিটা থাক সামনে। একদম একদম একদম। আজকের গল্পগুজব শেষ করতে হবে, এটা সাক্ষাৎকার তো নয়, এটা গল্পগুজব, এটা আড্ডাই। আর সেই আড্ডা আজকের মুখোমুখি শেষ করব। আমাদের সঙ্গে ছিলেন, যদিও উপাধিটা ব্যবহার করেন না, ডাক্তার শতরূপা সান্যাল বলেন না, শুধু শতরূপা সান্যালই বলেন। আজকের আড্ডা শেষ করছি। আমাদের দর্শকদের উদ্দেশ্যে অবশ্যই বলবো, মুখোমুখিতে আবার চলে আসবো অবশ্যই। ক্যামেরায় গুঞ্জন সাহার সঙ্গে শান্তম চক্রবর্তী। হাই নিউজ, কলকাতা।